প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা আলোর প্রতিসরণের পার্ট 7-এর ক্লাস শিখব। এই ক্লাসে আমরা প্রিজম সম্পর্কে জানব। প্রিজম কি সেটা প্রথমে জানতে হবে, আর প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ কেমনভাবে হয় বা প্রতিসরণ হলে আপাতিত রশ্মি ও প্রতিসৃত রশ্মির মধ্যে কী সম্পর্ক থাকে, বা প্রিজমের প্রতিসরাঙ্কের সঙ্গে আপাতন কোণের কেমন সম্পর্ক আছে সেগুলো বুঝব। সেগুলো পরের বিষয়, পরে বুঝছি। কিন্তু প্রথমে জানতে হবে প্রিজম কি। আমরা এতদিন আলোর ধর্ম সম্পর্কে জানছিলাম, যেমন প্রতিফলন ধর্ম জেনেছি, যেমন প্রতিসরণ ধর্ম জেনেছি। আজকের আমরা প্রথম একটি আলোকীয় যন্ত্র সম্পর্কে জানব। আলোকীয় যন্ত্র অসংখ্য আছে, যেমন টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, অণুবীক্ষণ যন্ত্র, এরকম অসংখ্য আছে। চশমা একটা আলোকীয় যন্ত্র। তার মধ্যে ল্যাবরেটরিতে, পরীক্ষাগারে খুব সহজ সরল একটা আলোকীয় যন্ত্র হিসেবে প্রিজমকে ব্যবহার করা হয়। প্রিজমকে কী কাজে ব্যবহার করা হয় সেটা আমরা পরে শিখছি। আগে প্রিজম কি বলি। প্রিজম হলো, দেখো আমরা আয়তকার কাঁচ ফলক সম্পর্কে জেনেছিলাম, বা আয়ত ঘনকের মধ্য দিয়ে বা সমান্তরাল ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ জেনেছিলাম। কেমন ছিল সমান্তরাল ফলক? একটি আয়ত ঘনক ছিল, বা ঘনক বলতে পারো, যার তলগুলি পরস্পরের সঙ্গে সমান্তরাল। সেই তলের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ সম্পর্কে জেনেছিলাম। ওপরের তল এবং নিচের তল সমান্তরাল হলে আলোর প্রতিসরণ হলে কি কি ঘটনা ঘটে সেটা জেনেছিলাম। এরকম নাম দিয়েছিলাম এ, বি, সি, ডি, আর পিছনেরটা ই, এফ, জি, এইচ শিখেছিলাম। আমরা আবার দুটো সমান্তরাল তল কিরম সরল রেখা দ্বারা অঙ্কন করেছিলাম। এখানটায় প্রতিসরণ হলে, সমান্তরাল ফলকের মধ্যে দিয়ে প্রতিসরণ হলে দেখিয়েছিলাম আপাতন কোণ আর প্রতিসরণ কোণ সমান হয়, বা আপাতিত রশ্মি আর দ্বিতীয় তল থেকে নির্গত প্রতিসৃত রশ্মি কী থাকে মনে আছে? সমান্তরাল থাকে। প্রমাণ করা হয়েছিল। কিন্তু রশ্মিটির পার্শ্বীয় সরণ ঘটে, চ্যুতি ঘটে না, কিন্তু পার্শ্বীয় সরণ ঘটে। এগুলো জেনেছিলাম। আজকে আমরা প্রিজম জানবো। প্রিজম কেমন দেখতে জানো? এখানটা কী ছিল? তলগুলো সব সমান্তরালভাবে ছিল, কিন্তু দুটো তল আনতভাবে থাকলে, প্রতিফলক তল আনতভাবে থাকলে, আর ভিতরের মাধ্যমটা সমসত্ব ও স্বচ্ছ হলে কেমন দেখো। এই হলো একটি প্রিজম। প্রিজমের এই যে দুটো তল, ঢালু তল থাকলো এইরকমভাবে, যে দুটো ঢালু তল আমরা দেখতে পাচ্ছি, সেই ঢালু তল দুটোকে বলা হয় প্রতিফলক তল, প্রতিসারক তল। এই দুটোর যে ঢালু তল, সেই ঢালু তল দুটোকে কী বলা হচ্ছে? প্রতিসারক তল। তলায় একটা তল থাকছে, পাশে দুটো তল থাকছে। নিশ্চয়ই বুঝতে পারছো। যদি আমরা এটা এবিসি বলি আর পিছনের তলটাকে সিডি ই বলি, তাহলে দেখো প্রতিসারক তল দুটো কোন দুটো? প্রতিসারক তল বা আনত তল কোন দুটো? প্রতিসারক তল হলো, বা আনত তল বলি এখন আপাতত। আনত তল দুটো কে কে? একটা হচ্ছে এসি ডিবি, আর একটা কোনটা? আরেকটা হচ্ছে এসি ই, এসি, ও আচ্ছা, একই নাম দেওয়া হয়ে গেছে তাই তো। এবিসি আর ডিএফ, দুটো আনত তল কী হলো? এ এফ ডিবি একটা আনত তল, আর একটা হচ্ছে এ এফ ইসি, এ এফ ইসি। এই হচ্ছে দুটো আনত তল, বা এদেরকে প্রতিসারক তল বলে। দুটো আনত তল বা প্রতিসারক তল দ্বারা দুটি তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ মাধ্যমকে প্রিজম বলে। দুটো ঢালু তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ মাধ্যম, অর্থাৎ ভিতরের যে মাধ্যমটা সেটা স্বচ্ছ হতে হবে। স্বচ্ছ মাধ্যম মানে কি? যার মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ ঘটে।
এখন স্বচ্ছ মাধ্যম হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? স্বচ্ছ মাধ্যম হিসেবে কাঁচ ব্যবহার করতে পারি, এমনকি স্বচ্ছ প্লাস্টিকের মাধ্যমও ব্যবহার করা যায়। এমন কিছু ব্যবহার করতে হবে যেটা স্বচ্ছ হবে, অর্থাৎ যার মধ্যে দিয়ে আলো অতিক্রম করতে পারে। এটাই হলো প্রিজম। এই প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ জানবো। দেখো, এই প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ আর এই কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের তফাৎটা কি? মূল তফাৎ কোথায়? মূল তফাৎ হলো এখানে যে দুটো তল ছিল, অর্থাৎ আপাত তল আর প্রতিসৃত তল, সেই দুটো তল সমান্তরাল ছিল। কিন্তু এখানে তল দুটো সমান্তরাল নয়, এখানে তল দুটো আনতভাবে থাকে। একটি প্রিজমের মোট 5টি তল থাকে। তোমাদের এই প্রিজম নিয়ে প্র্যাকটিক্যালও করতে হবে। দেখবে একটি প্রিজমের মোট 5টি তল থাকে। তার মধ্যে তো আমি দুটো তল দেখিয়েছি। কি কি? এই একটা তল, এই একটা তল, এই দুটোকে প্রতিসারক তল বলে। নিচে একটা তল আছে, দেখো এই যে তলটা, এই যে তলটা, অর্থাৎ ডি বি সিই, এই তলটাকে বলা হয় ভূমি। প্রিজমের ভূমি নিচে, অর্থাৎ যেটা প্রিজমের ওপর, যার ওপর প্রিজমটা বসানো থাকে। জানো, এই তলটা অস্বচ্ছ প্রকৃতির হয়, অর্থাৎ এটা ঘষা হয়। যদি আমরা প্র্যাকটিক্যালি কোনো প্রিজম হাতে নিই তখন দেখতে পাবো তলার তলটা, এই তলটা ঘষা মতো হয়, অর্থাৎ এর মধ্যে দিয়ে আলো অতিক্রম করতে পারে না। আচ্ছা, এটা হলো ভূমি। আর দেখো পিছনে একটা তল দেখতে পাচ্ছ, কোনটা? এই যে ত্রিভুজ আকৃতির যে তল, ডিইএফ, আর একটা কি ABC, এই দুটিকে বলা হয় পার্শ্বতল। পার্শ্বতল, এই যে পাশের দুটো, সামনে একটা পিছনে একটা, এই দুটিকে বলা হচ্ছে পার্শ্বতল। তাহলে একটি প্রিজমের 5টি তল থাকে। আশা করি বুঝতে পেরেছি তলগুলো কোনটা কোনটা। তার মধ্যে আমাদের কিন্তু দুটো তল খুব কাজে লাগবে, সেটা হচ্ছে এই প্রতিসারক তল দুটি। প্রতিসারক তল কোনটা কোনটা? এই যেখানে দেখিয়ে দিয়েছি, এই দুটো তল। এখন দেখো, প্রতিসারক তল দুটো পরস্পর একটি রেখা বরাবর মিলিত হয়েছে। কোন রেখা বরাবর? AF রেখা বরাবর মিলিত হয়েছে। এটাকে বলা হয় প্রান্ত রেখা। AFটাকে কি বলা হলো? তাহলে আমি এখানে লিখি, প্রিজমের সংজ্ঞা তো জানলাম, প্রিজমের বিভিন্ন রাশিগুলো সম্পর্কে একটু জানি। এই যে কোনটা প্রতিসারক তল, কোনটা ভূমি, সেগুলো তো লিখে দিয়েছি। প্রান্তরেখা, একে শিখব কি? প্রান্তরেখা। প্রান্তরেখা কোনটা? প্রান্তরেখা হচ্ছে AF, অর্থাৎ প্রিজমের দুটো আনত তল বা প্রতিসারক তল যে রেখা বরাবর মিলিত হয়। প্রিজমের দুটি প্রতিসারক তল যে রেখা বরাবর মিলিত হয় তাকেই আমরা বলছি প্রান্ত রেখা। 2 জানবো প্রিজমের কোণ, বা একে আরও ভালো করে কি বলা হয় যেন, প্রিজমের কোণও বলতে পারো, বা প্রিজমের প্রতিসারক কোণ বলা উচিত। প্রিজমের প্রতিসারক কোণ, এটা এ চিহ্ন দ্বারা লেখা। এই যে প্রতিসারক তল দুটি, অর্থাৎ আনত তল দুটি এইভাবে তো থাকে। এই আনত তল দুটোর মাঝখানে যে কোণটা তৈরি হয় সেটাকে বলে, যেমন এখানে যে কোণটা তৈরি হয়েছে সেটাকে কি বলা হচ্ছে? প্রিজমের প্রতিসারক কোণ। প্রিজমের প্রতিসারক কোণ, যেটাকে এ চিহ্ন দ্বারা লেখা যায়। এবার এই এর মান বিভিন্ন প্রিজমের ক্ষেত্রে বিভিন্ন হয়। যদি সমবাহু প্রিজম হয়, অর্থাৎ প্রিজমের 3টে বাহু যদি সমান হয়, তখন সেক্ষেত্রে প্রিজমের প্রতিসারক কোণ হবে কত? 60 ডিগ্রি। বিভিন্ন প্রিজমের ক্ষেত্রে বিভিন্ন হবে। বলতে পারি প্রতিসারক তল দুটির মধ্যবর্তী কোণকে, প্রতিসারক তল দুটির মধ্যবর্তী কোণকে প্রতিসারক কোণ বলে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা জানলাম। আর যে 3টে তল, কোন কোন তল? পার্শ্বতল দুটো। পার্শ্বতল কোন দুটো? আবারও লিখে দিচ্ছি, কোন দুটো পার্শ্বতল?
এবিসি একটা পার্শ্বতল আর ডিইএফ একটা পার্শ্বতল। পার্শ্বতল আর ভূমি, ভূমি মানে কোনটা, নিচের তলটা, তাই তো? কোনটা ভূমি হবে? ডিবিইসি। ডিবিইসি এগুলো কি হয়? অস্বচ্ছ, অস্বচ্ছ, ফলে এদের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ হয় না, মধ্য দিয়ে আলোর প্রতিসরণ হয় না। মানে ওই তলগুলির মধ্যে দিয়ে আলো কিন্তু যায় না। তলের কোন তল দুটোর মধ্যে দিয়ে আলো প্রতিষ্ঠিত করতে পারে? এই আনত তল দুটো। তাহলে 4-এ লিখতে পারি কেবলমাত্র প্রতিসারক তল দুটি দিয়ে আলোর প্রতিসরণ ঘটে। হলো? এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ শব্দের অর্থ বুঝতে হবে, সেটা হলো প্রিজমের প্রধান ছেদ। কেমন? 5-এ এবার শিখব কি? প্রিজমের প্রধান ছেদ কাকে বলে জানো? দেখো, বারবার আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রিজম অঙ্কন করতে হবে। যখন আমরা থিওরিতে পড়ব তখন আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রিজম অঙ্কন করতে হবে। প্রিজম অঙ্কন করা কিন্তু সহজ নয়, এত সহজে আঁকা যাবে না সবসময়। তাই আমরা একটা সহজ পদ্ধতি অবলম্বন করেছি। কি করে নিয়েছি? প্রিজমটাকে এই বরাবর কেটে নিয়েছি। মানে অ্যাকচুয়ালি প্রিজমটা দেখতে কেমন যদি দেখাই, দেখো প্রিজমটা যদি, যেহেতু আমাদের হাতের কাছে কোনো প্রিজম নেই, একটা বই নিয়ে দেখাই। দেখো এরকম, এই যে এই একটা তল, এই একটা তল, এই দুটো তলকে আমরা কি বলছি? প্রতিসারক তল। আর নিচের যে তলটা সেটাকে আমরা, এখানটা যদিও নেই, নিচের যে তলটা সেটাকে ভূমি, আর এই দুটো হচ্ছে পার্শ্বতল। আর এই যে কোণটা, প্রতিসারক তল দুটোর মধ্যে যে কোণ হয়েছে সেটাকে আমরা কি বলছি? প্রতিসারক কোণ। এখন এই প্রিজমটা অঙ্কন করা অসুবিধা বলে আমি এখান থেকে যদি এরকমভাবে এই জায়গা থেকে এরকম কেটে নিই, দেখো কেমন দেখতে হয়ে যাবে। কেটে নিলে একদম পিস মতো চলে আসবে, মাছের দাগা যেভাবে কাটে, মাছ যেভাবে কাটে, তাই না? এইভাবে যদি কেটে নিই ত্রিভুজের মতো দেখতে হবে না? সেটাকেই বলে প্রিজমের প্রধান ছেদ। মানে এমন দেখতে হবে, এই তো, এটাকে বলা হচ্ছে প্রিজমের প্রধান ছেদ। ভালো করে শোনো, আমরা কিন্তু এর পরে যা কিছু শিখবো প্রিজম সংক্রান্ত, সবসময় প্রিজম অঙ্কন করব না, এটা আঁকবো না। প্রিজমটা কিন্তু 3 ডাইমেনশনাল, আমি এটা আঁকবো। এটাকেই প্রিজমের প্রধান ছেদ বলা হবে। কিভাবে বুঝতে পেরেছো তো? মানে প্রান্তরেখার সঙ্গে লম্বভাবে যে অংশটা কেটে নেওয়া হচ্ছে, প্রিজমের যে অংশটা, সেটাকেই আমরা বলছি প্রিজমের প্রধান ছেদ। প্রান্তরেখার সঙ্গে লম্বভাবে যে অংশটা কেটে নেওয়া হয় সেটাকেই আমরা বলি প্রিজমের প্রধান ছেদ। আচ্ছা, বলতে পারবে এখানে কোনটি প্রতিসারক কোণ আর কোণগুলি প্রতিসারক তল? কোনটি প্রতিসারক কোণ হবে? এই যে এই কোণটাকে আমরা সেক্ষেত্রে প্রতিসারক কোণ বলবো, এ। আর প্রতিসারক তল কোন দুটো হবে? এ বি আর এসি কিন্তু প্রতিসারক তল, অর্থাৎ এই দুটো তলের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ ঘটবে। আর ভূমি কোনটা? বিসিটাকে আমরা কি বলবো? ভূমি। বুঝতে পেরেছ? মানে এবিসিটাকে কি বলা হচ্ছে? ত্রিভুজ এবিসিটাকে বলা হলো প্রিজমের প্রধান ছেদ। কাকে? এই যে প্রান্তরেখার সঙ্গে লম্বভাবে যে অংশটা কেটে না হলো সেটাকেই বলা হচ্ছে প্রিজমের প্রধান ছেদ। এই যে প্রান্তরেখা দুটো, প্রান্তরেখা নয়, প্রতিসারক তল দুটোর মধ্যবর্তী কোণকে আমরা কি বলছি? প্রতিসারক তলের মধ্যবর্তী কোণকে প্রতিসারক কোণ বা প্রিজমের কোণ। আর কোন দুটো প্রতিসারক তল নিশ্চয়ই বোঝা গিয়েছে। আমরা এটা বারবার অঙ্কন করব। এই হলো প্রিজম কেমন দেখতে, আর আমরা কি আঁকবো, কোনটা আঁকবো, আমরা এটাই আঁকবো বারবার। আমরা এবারে প্রথমে জানবো, তাহলে প্রিজম বুঝলাম, এবার একটু আমরা বুঝবো যে প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ কেমন হয়। এখন দেখো, প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ হলে দুটো কন্ডিশন বা দুটো শর্ত লক্ষ্য রাখতে হবে, যে প্রিজমের আশেপাশের উপাদান আর প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের কেমন সম্পর্ক আছে। কেমন ব্যাপারটা বুঝতে পারি কিনা দেখো, বোঝার চেষ্টা করি। আমরা কিন্তু এখন আর প্রিজম অঙ্কন করব না। কি অঙ্কন করব? কি অঙ্কন করব বলো? প্রিজমের প্রধান ছেদ বারবার অঙ্কন করব।
কেউ যদি আঁকতে পারো 3 ডাইমেনশনাল, অসুবিধা নেই কোনো। আচ্ছা, এবার আমরা শিখছি যে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ। প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ সম্পর্কে জানব, এই তো নাকি? তার জন্য কি দেখতে হবে? প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখতে হবে যে প্রিজমের চারপাশের মাধ্যমের উপাদানের প্রতিসরাঙ্ক কেমন। অর্থাৎ ধরো আমি এই প্রিজমের একটা প্রধান ছেদ অঙ্কন করলাম, আরেকটু বড় করে আঁকি ছবিটা। এই একটি প্রধান ছেদ অঙ্কন করলাম। ধরছি প্রথমে যে চারপাশে যে মাধ্যমটা আছে, অর্থাৎ প্রিজমের চারপাশে যে মাধ্যমটা আছে সেটি লঘু মাধ্যম বা তার প্রতিসরাঙ্ক কম। কার তুলনায়? প্রিজমের উপাদানের তুলনায়। এবিসি এই হলো প্রিজম, বাইরে যেটা আছে কি লঘু মাধ্যম। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা কি করছি দেখো, প্রথম ক্ষেত্রে ধরছি পারিপার্শ্বিক মাধ্যমের কি প্রতিসরাঙ্ক প্রিজমের উপাদানের তুলনায় কম। প্রতিসরাঙ্ক প্রিজমের উপাদানের তুলনায় কম। এই ক্ষেত্রে কেমন হয় আলোর প্রতিসরণ? মানে চারপাশে লঘু মাধ্যম আছে, তাহলে সহজ উপায় হচ্ছে লঘু মাধ্যমটাকে আমরা বায়ু ধরে নিই। যে একটা প্রিজম আছে, কাঁচের তৈরি প্রিজম, তার চারপাশে বায়ু আছে, কারণ আমরা জানি বায়ুর তুলনায় কাঁচের প্রতিসরাঙ্ক বেশি। এবার ধরো একটা আলোক রশ্মি প্রিজমের প্রথম প্রতিসারক তলে পড়লো, যে কোনো একটি তলে পড়তে পারে, তির্যকভাবে আপাতিত হলো, এইভাবে প্রিজমে আপাতিত হলো। এখন আপাতনের ফলে দেখো এবি তলে কী হবে? প্রতিসরণ ঘটবে, কারণ দুটো এবি তলটা কি দুটো স্বচ্ছ মাধ্যমের বিভেদ তল। ফলে আলোক রশ্মি কী হবে? যেহেতু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে বা বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে, তাহলে কী হবে? অভিলম্ব দিকে সরে আসবে। আমরা এখানে একটা প্রথমে লম্ব অঙ্কন করি, এই তলের ওপর লম্ব অঙ্কন করতে হবে, এই তলের ওপর লম্ব। আচ্ছা, এই জায়গাটা একটা ভুল অঙ্ক এঁকে ফেলে সবাই, সেটা কি? আমি বললাম এই তলের ওপর এবি তলের ওপর লম্ব আছে, এর নাম দিয়ে একটা এন প্রাইম। এই যে লম্ব অঙ্কন করেছি, এটা আঁকতে গিয়ে সবাই ভুল করে, কেন জানি না, লম্বটা এইভাবে অঙ্কন করে ফেলে। এবিসি প্রিজম তো এইভাবে আলোক রশ্মি গিয়েছিল, এইভাবে লম্ব অঙ্কন করে ফেলে। দাঁড়াও আর একবার আঁকি, এইভাবে লম্বটা অঙ্কন করে ফেলে। দেখো এখানটায় যে এন প্রাইম, এটা কি এবি তলের ওপর লম্ব হলো? এবি তলের ওপর লম্ব হলো না, তল তো এইভাবে আছে, এর সঙ্গে লম্ব মানে কি এই হতে হবে। দেখো এইভাবে আঁকতে হবে, তবেই তো লম্ব হবে। এটা একটু খেয়াল রেখো, তলের ওপর লম্ব। দেখো আমি যেটা এঁকেছি এটা তলের ওপর লম্ব হয়নি, কারণ এক্ষেত্রে কোণটা 90 ডিগ্রি হয়নি। দেখো এখানটায় কিন্তু কোণটা 90 ডিগ্রি হয়েছে, যদিও এগুলো দেখানো উচিত নয়, তোমরা জানো সবাই, তবুও একবার দেখে নি এই কোণটা কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি। লম্বটা ঠিকঠাক করে আঁকবে, এই ভুলটা যেন না হয়। লম্ব অঙ্কন করলাম। আর আমরা জানি আপাতিত রশ্মি অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাকে কি বলে? আপাতন কোণ। অর্থাৎ এই কোণটাকে আমরা I1 লিখলাম, I1 কোণে আপাতিত হলো। এবার কি হবে? প্রতিসরণ ঘটবে। কেন? যেহেতু বায়ু মাধ্যম থেকে কাঁচে প্রবেশ করছে, কি হবে? অভিলম্বের দিকে সরে আসবে। অর্থাৎ আলোক রশ্মিটা এই ডট ডট লাইন ধরে না গিয়ে এরকমভাবে সরে দ্বিতীয় তলে নির্গত হলো। দেখো এক্ষেত্রে এই কোণটা কি হবে? এই কোণটা হবে R1। অর্থাৎ ওখানে লেখা যাবে না বলে আমি তীরচিহ্ন দিয়ে লিখেছি। অর্থাৎ R1টা কি? প্রথম তলে প্রতিসরণের পর প্রতিসরণ কোণ। তাহলে এটা অভিলম্বর দিকে সরে এলো। আচ্ছা এর নাম দিই, এটা পি কিউ, এই বিন্দুটা আর। এবার দ্বিতীয় তলে আপাতিত হয়েছে,
দ্বিতীয় তলে ফের প্রতিসরণ ঘটবে। কোথা থেকে কোথায়? ঘন থেকে লঘু। আবার প্রতিসরণের জন্য আমাকে কি করতে হবে? এখানে একটা অভিলম্ব অঙ্কন করতে হবে। দাঁড়াও, প্রথমে এখানে একটা অভিলম্ব অঙ্কন করে নিই। এই অভিলম্ব অঙ্কন করলাম, হলো। এই অভিলম্বের সঙ্গে দ্বিতীয় তলে যে কোণটা করলো সেটাকে আমরা R2 দ্বারা নিলাম। R2 কিন্তু এখানে দ্বিতীয় তলে আপাতন কোণ বলছে। সমান্তরাল কাঁচ ফলকে এই কথাটা বলেছিলাম। এবার কি হবে? আলোক রশ্মি যখন প্রিজম থেকে বাইরের লঘু মাধ্যমে নির্গত হবে, আলো তো সরলরেখায় চলে, এই পথে যাওয়া উচিত ছিল, কিন্তু ওই পথে যাবে না। কেন যাবে না? যেহেতু মাধ্যম পরিবর্তন করছে। কি হবে? আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে, ফলে আলোক রশ্মি এইভাবে নির্গত হবে। এটা আর নাম দিয়েছিলাম, এটা এস। আর অভিলম্বের সঙ্গে যে কোণ করলো, এই রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণ করলো সেটাকে আমরা I2 দ্বারা লিখলাম। I2টা কি? I2টা হলো দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ। বলেছিলাম কেন এটাকে I2 লেখা হচ্ছে? যেহেতু আলোক রশ্মি প্রত্যাবর্তনের নীতি মেনে চলে। অর্থাৎ আমরা যদি এস বিন্দু থেকে আলোক রশ্মিটাকে চালনা করতাম, তাহলে এক্ষেত্রে এখানে কি হতো? I2টা প্রথমে আপতন কোণ হতো, তো সেই কারণে আমরা I2 লিখেছি। আর যদিও যে কোনো কোণ লিখতে পারি, আমরা তো উল্লেখ করে দেবো I2 মানে কি বোঝাচ্ছে। যেমন এখানে বলবো I1 কি হলো? প্রথম তলে কালো কালি দিয়ে লিখি, প্রথম তলে আপাতন কোণ। I2টা কি? দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ। এই কথাটা খেয়াল রাখুন, I2টা কিন্তু দ্বিতীয় তলের প্রতিসরণ কোণ। R1টা কি? R1টা হচ্ছে প্রথম তলে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। আর R2টা কি? R2টা হচ্ছে দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ, দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ। লিখে দেবো, দিলেই তো আর কোনো সমস্যা হবে না। আর এটা কেন লিখেছি সেটা বললাম। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম, তাহলে পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসারাঙ্ক যদি প্রিজমের উপাদানের তুলনায় কম হয়, তাহলে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে প্রতিসৃত রশ্মি, এখানে প্রতিসৃত রশ্মি কোনটি? আর এসটা। পিকিউটা কি? এক্ষেত্রে পিকিউটা হলো আপাতিত রশ্মি। আর এসটা কি? আর এসটা হলো প্রতিসৃত রশ্মি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি? লক্ষ্য করে দেখতে পাচ্ছি কি একটা ঘটনা ঘটেছে। সেটা কি? যে প্রিজমের চারপাশে যখন লঘু মাধ্যম আছে, তখন প্রতিসৃত রশ্মিটা দেখো ভূমির দিকে নির্গত হয়েছে, মানে ভূমির দিকে মুখ করে নির্গত হবে। তুমি বলতে পারো, স্যার আপনি তো তির্যক রশ্মি এইভাবে এঁকেছেন, আপাতিত রশ্মিটা। আমি যদি আপাতিত রশ্মিটা এইভাবে অঙ্কন করতাম, একই জিনিস আসতো। আসল কথা হলো, প্রিজমের উপাদানের তুলনায় যদি চারপাশের মাধ্যম লঘু হয়, তখন প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণের ফলে আলোক রশ্মি বা প্রতিসৃত রশ্মি সর্বদা ভূমির দিকে বেঁকে যাবে। বলতেই পারি প্রতিসৃত রশ্মি সর্বদা ভূমির দিকে বেঁকে যায়। সর্বদাই, যেভাবে আলোক রশ্মিকে আপাতিত করো না কেন, আমি হয়তো এইভাবে এঁকেছি তাই বলছি এই ঘটনাটা ঘটেছে, আদৌ নয়। তুমি যেভাবে খুশি আপাতন করো, প্রতিসৃত রশ্মিটা সর্বদা ভূমির দিকে বেঁকে যাবে। হ্যাঁ, কখন? যখন প্রিজমের চারপাশে লঘু মাধ্যম থাকবে। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে তাহলে স্যার চারপাশে যদি ঘন মাধ্যম থাকে, অর্থাৎ প্রিজমের উপাদানের তুলনায় চারপাশে ঘন মাধ্যম থাকলে কি হবে? পরিষ্কার বোঝা যাচ্ছে কি হবে। তখন আলোক রশ্মি, প্রতিসৃত রশ্মিটা এই ভূমির দিকে না বেঁকে শীর্ষের দিকে বেঁকে যাবে। ফলে আমরা বলতে পারি 2 নম্বর ক্ষেত্রে, এই যে এটা 1 নম্বর ক্ষেত্রে লিখেছিলাম, এটা 1 নম্বর কেস লিখেছিলাম, পারিপার্শ্বিক মাধ্যম ঘন হলে প্রতিসৃত রশ্মি
প্রিজমের শীর্ষের দিকে বেঁকে যাবে। শীর্ষের দিকে বেঁকে যাবে। এই হলো প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ হলে কি ঘটনা ঘটে সেটাই জানলাম। অর্থাৎ প্রতিসিত রশ্মি নির্ভর করবে যে ওর চারপাশে আলোক রশ্মি, চারপাশে মাধ্যম কেমন আছে তার ওপর। এবার আমরা শিখব যে প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণ ঘটলে আলোক রশ্মির কতটা চ্যুতি ঘটে তার রাশিমালা প্রতিষ্ঠা করে শিখব। আলোক রশ্মির চ্যুতি রাশিমালা প্রতিষ্ঠা, অর্থাৎ দেখো আলোক রশ্মির গতিপথটা পাল্টে যাচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার ফলে, কতটা পাল্টে যাচ্ছে তার রাশিমালা প্রতিষ্ঠা করব। চ্যুতি মানে কি, যে প্রকৃত গতিপথ থেকে আলোক রশ্মির গতিপথটি কত পরিবর্তন ঘটলো বা কত ডিগ্রি ঘুরে গেল, সেটাই তো চ্যুতি। কেমন দেখো, ওই ছবিটাই থাক, ওই ছবিতে দেখায়। এবার আমরা বের করব চ্যুতি কোণের রাশিমালা। চ্যুতি কোণের রাশিমালা কীভাবে প্রতিষ্ঠা করব দেখো। চ্যুতি কোণ মানেটা আগে বলি। আলোক রশ্মি পিকিউ আলোক রশ্মি, এটা ছিল আপাতিত রশ্মি, অর্থাৎ প্রিজমটা না থাকলে আপাতিত রশ্মিটা এই পথ দিয়ে বের হয়ে যেত। কিন্তু প্রিজমটা থাকার ফলে দুটো তলে প্রতিসরণ ঘটেছে, একবার হচ্ছে কিউ তলে, এবি তলে, আর একবার এসি তলে হয়ে আরএস পথে নির্গত হয়েছে। অর্থাৎ আলোক রশ্মিটা দেখো ডট ডট করে বাড়ালে এইভাবে নির্গত হয়েছে, এই তো। আলোক রশ্মিটা যেতে চাইছিল এই পথে, কিন্তু প্রিজমটা থাকার ফলে এই পথটা ঘুরে এতটা ঘুরে গেল, এই যে এই পথে না গিয়ে এইভাবে ঘুরে নির্গত হলো। এই যে যতটা কোণে ঘুরে গেল এই কোণটাকে বলা হয় চ্যুতি, যেটাকে আমরা ডেল্টা বা ডি চিহ্ন দ্বারা লিখি। বুঝতে পারলে? যেমন আমি একটা স্কেল দিয়ে দেখাই, বুঝতে আরও সুবিধা হবে। দেখো আলোক রশ্মিটা এইভাবে যেত, আলোক রশ্মিতে সরল রেখায় চলে এইভাবে যেত, কিন্তু প্রিজমটা থাকার ফলে কী হলো, প্রতিসরণ ঘটলো। প্রতিসরণ ঘটার ফলে আলোক রশ্মি এই পথে নির্গত হয়েছে, এতটা ঘুরে গেছে, এখান থেকে না নির্গত হয়ে এখান থেকে এরকমভাবে ঘুরে এইভাবে নির্গত হয়েছে। এই যে যতটা গতিপথ ঘুরে গেল, যত ডিগ্রি, সেটাই হলো কি আলোক রশ্মির চ্যুতি রাশিমালা। এই চ্যুতি রাশিমালাটা প্রতিষ্ঠা করব। তাহলে ডেল্টা, চ্যুতিটা কোনটা? ডেল্টা বা ডি হলো চ্যুতি, হয়েছে? এই চ্যুতির রাশিমালাটা প্রতিষ্ঠা করব। কত ডিগ্রি সেটা কার আকারে প্রকাশ করব যেন? আমরা যে কটা মান জানি, কি মান জানি? এই I1 I2 এইগুলো জানি, R1 R2, এই যে চারটে কোণের মান কিন্তু আমরা জানি। আর কি জানি? প্রিজমের প্রতিসারক কোণটির মান কত ডিগ্রি, অর্থাৎ এটা 20 ডিগ্রি, 30 ডিগ্রি না 40 ডিগ্রি, এই কোণটা জানি। এই কোণের আকারে প্রকাশ করতে হবে। এবার দেখো ডেল্টার মান কিভাবে বের করি। ডেল্টাটাকে আমরা একটা নাম দিলে বুঝতে সুবিধা হবে। এই কোণটা দেখো, এই ডেল্টা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। আমরা ত্রিভুজের ধর্ম থেকে জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দুটি সমান। অর্থাৎ ডেল্টার মান কার সঙ্গে সমান? ডেল্টার মান এখানে একটা নাম দিই, এম নাম দিলাম। ত্রিভুজ কিউ এম আর থেকে কি লিখতে পারি? ডেল্টাটা বহিস্থ কোণ, সেটা অন্তস্থ বিপরীত কোণ, অর্থাৎ কিউ এম আর প্লাস কোণ এম আর কিউ, এই দুটো যোগফল। দেখো এই বহিস্থ কোণটা এই কোণটা এবং এই কোণটার সমষ্টির সমান, সেটাই আমরা লিখলাম। এবার ডেল্টা সমান কোণ কিউ এম আর এর মান কত লিখতে পারি? এই কোণটার মান কত লিখতে পারি? এটার মান আমরা লিখতে পারি, দেখো I1 মাইনাস R1। কারণ কি? কারণ এই কোণটা I1 ছিল, পরে এই গোটা কোণটা I1, সেই জায়গা থেকে R1 বাদ দিলে এইটুকুনি পেয়ে যাব।
অবশিষ্ট অংশটা। একই রকমভাবে কোণ এম আর কিউর মান কত হবে, এম আর কিউ অর্থাৎ এই কোণটুকুনির মান কত হবে, I2 থেকে কোনটা বাদ যাবে, I2 থেকে R2 বাদ যাবে, তাই না? I2 থেকে R2 বাদ গেলে বাকি কোনটা হবে, অর্থাৎ এটা আসলো I2 মাইনাস R2। ফলে আমরা লিখতে পারি ডেল্টা সমান কত, দেখো I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এই হলো। এটাকে সরল করলে এরপরে আমরা দেখাতে পারি, এটা 1 নম্বর সমীকরণ লিখে রাখলাম, কিন্তু আমাদের কি দেখাতে হবে যেন, আমরা বলছিলাম চ্যুতিকোণের রাশিমালা I1 I2 এবং এই প্রিজমের প্রতিসারক কোণ এর আকারে প্রকাশ করতে হবে। আমরা দেখাতে পারি ডেল্টার মান কি হয়, I1 প্লাস I2 মাইনাস এ হয়, যেখানে R1 প্লাস R2 মান কার সঙ্গে সমান, এর সঙ্গে সমান। আমরা সেটাই প্রমাণ করব। এখন আমরা কি দেখাতে চাইছি, এটা কিন্তু চ্যুতি রাশিমালা, এটাও লেখা যায়, কিন্তু আমরা দেখাতে পারি R1 প্লাস R2 মান এর সঙ্গে সমান, সেটাই আমরা দেখিয়ে দেবো, দিয়ে এটাই প্রতিষ্ঠা করতে হবে। চ্যুতিকোণের রাশিমালা বলতে এই রাশিমালাটাই প্রতিষ্ঠা করতে হবে। এবার R1 প্লাস R2 মান কী করে বের করি দেখো, তার জন্য আমরা লিখতে পারি এই যে অভিলম্ব দুটো, এই অভিলম্ব দুটো জুড়ে দিই, এই অভিলম্ব দুটো ধরলাম পরস্পর n বিন্দুতে ছেদ করেছে, দুটো তলের ওপর প্রতিসারক তল AB আর ACর ওপর অভিলম্ব এঁকেছিলাম, তারা n বিন্দুতে ছেদ করলো। এখন n বিন্দুতে ছেদ করলে আমরা চতুর্ভুজ AQNR থেকে কি লিখতে পারি, চতুর্ভুজ AQNR একটা বাজে মতো দেখতে চতুর্ভুজ হয়েছে, হয়ে চতুর্ভুজে 4টি কোণের সমষ্টি কি হয়, 360 ডিগ্রি। ফলে আমরা লিখতে পারি কোণ এ অর্থাৎ এই কোণটা চতুর্ভুজের, কোণ কিউ, কোণ এন, কোণ আর সমান কত, 360 ডিগ্রি। চতুর্ভুজের 4টি কোণ 360 ডিগ্রি। এখন দেখো কোণ এ বসানো থাকলো, কোণ এর এই কোণ কিউর মান কত, 90 ডিগ্রি। কেন, কারণ এটা কি ছিল, এই যে এটা অভিলম্ব ছিল এই এবি তলের ওপর, অভিলম্ব হওয়ায় এই গোটা কোণটা অর্থাৎ কিউ কোণটা, আমরা এই গোটা কোণটাকে কত ডিগ্রি বলতে পারি, এই গোটা কোণটাকে 90 ডিগ্রি বলতে পারি। তাই আমরা কোণ কিউর পরিবর্তে কত লিখছি, 90 ডিগ্রি, এনটা থাকলো। আবার ঠিক একই রকমভাবে আর কোণটাকে আমরা কত ডিগ্রি বলতে পারি, আরটা হলো 90 ডিগ্রি সমান কত, 360 ডিগ্রি। ফলে দেখো এর পরের লাইনে আমরা সরল করলে কি দেখতে পাচ্ছি, কোণ এ প্লাস কোণ এন সমান কত, এই 90 90 180 ওপারে চলে যাবে, গিয়ে বিয়োগ হয়ে যাবে, 180 ডিগ্রি হবে। এটা 2 নম্বর সমীকরণ থাকলো। আগেরটা যেহেতু আমরা 1 নম্বর সমীকরণ লিখে রেখেছি, কোনটা, এই যে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এটা 1 নম্বর লেখা আছে, প্রথমে আমি মুছে দিয়েছি, এই হলো। আবার দেখো ত্রিভুজ, ত্রিভুজ কোনটা, ত্রিভুজ QNR থেকে, ত্রিভুজ QNR, এই যে ত্রিভুজটা লক্ষ্য করো, ত্রিভুজটা খোঁজো ছবির মধ্যে কোথায় আছে, QNR। এই ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। 3টি কোণ কি কি, কোণ কিউ, কোণ এন আর কোণ আর, এর সমষ্টি কত, 180 ডিগ্রি। কোণ কিউ নয়, সরি ভুল হলো, কী লিখব, কোণ R1, কোণ এন আর এটা R2, ত্রিভুজের 3টে কোণ, এই তো, এই যে R1, এই কোণটা হচ্ছে দেখো, এই কোণটা R1, এই কোণটা এন আর এই কোণটা R2, এই ত্রিভুজটার, এই যে ত্রিভুজটার 3টি কোণ, 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, সেটাই লেখা হলো। ফলে আমরা লিখতে পারি দেখো R1 প্লাস R2 ব্র্যাকেটের মধ্যে রেখে প্লাস এন সমান কত, 180 ডিগ্রি। এটা 3 নম্বর সমীকরণ। এবার 2 আর 3 তুলনা করে আমরা কি বলতে পারি, 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ তুলনা করে বলা যায় এর মান কত, যেহেতু এখানটায় এ প্লাস এন সমান কত, 180 ডিগ্রি, আর এই সমীকরণে দেখতে পাচ্ছি R1 প্লাস R2 প্লাস এন সমান 180 ডিগ্রি, অর্থাৎ 2 ও 3 তুলনা করে আমরা কি বলতে পারি, যে এর মান কার সঙ্গে সমান, এ সমান হচ্ছে R1 প্লাস R2, এর মান R1 প্লাস R2 সঙ্গে
সমান হলো। বোঝা গেল? 2 আর 3 তুলনা করে বলে দিলাম। এবার আমরা ফলে 1 নম্বর সমীকরণ থেকে কি লিখব? 1 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি, দেখো R1 প্লাস R2 কে পরিবর্তে কত বসিয়ে দিতে পারি? a। 1 নম্বর থেকে কি লিখে দিতে পারি? ডেল্টা সমান কত ছিল? I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এটাই ছিল। ফলে ডেল্টা সমান কত হলো? I1 প্লাস I2 মাইনাস a। এই হলো চ্যুতির রাশিমালা। এই পর্যন্ত করলেও হতো, 1 নম্বর যে সমীকরণ লিখেছি সেটা লিখলেও হতো। এটা আরেকটু ভালো আকারে লেখা হলো। অর্থাৎ আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণ হলে কতটা কোণে ঘুরে যাবে তার রাশিমালা দেখো 3টে বিষয়ের ওপর নির্ভর করে মনে হচ্ছে। কি কি? I1 এর ওপর, I2-র ওপর এবং a এর ওপর মনে হচ্ছে। কিন্তু আরও যদি ভালো করে লক্ষ্য করি, একটি নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে কি হবে? এর মান কনস্ট্যান্ট, আর I2-র মান, এই দ্বিতীয় তলে প্রতিসারক কোণের মান পুরোপুরি কিন্তু I1 এর ওপর নির্ভরশীল। ফলে আমরা বলতে পারি নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে চ্যুতি প্রথম তলে আপাতন কোণের ওপর নির্ভর করে। কারণ সমীকরণ দেখে এখন তুমি বলতে পারো স্যার না তো, চ্যুতি তো I1 I2 a সব কটা বিষয়ের ওপর নির্ভর করে। কিন্তু আমি কি বলছি? নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে প্রিজম নির্দিষ্ট হয়ে যাওয়ায় এর মান নির্দিষ্ট হয়ে গেল, আর I2-র মান তো I1 এর ওপর নির্ভর করে। ফলে আমরা বলতে পারি ডেল্টাটা কেবলমাত্র I1 এর ওপরই নির্ভর করে। কিন্তু আরও দুটো বিষয়ের ওপর নির্ভর করে যেটা এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি না। কি কি বিষয় যেন? এই যে আলোটা এসে পড়ছে প্রিজমের প্রতিসারক তলে, সেই আপাতিত আলোর বর্ণটা কেমন তার ওপর কিন্তু নির্ভরশীল। অর্থাৎ আমরা এখানে আরেকটা কথা উল্লেখ করতে পারি যে চ্যুতির মান শুধুমাত্র যে আপাতন কোণের ওপর নির্ভর করছে এটা নয়, আরও দুটো বিষয়ের ওপর নির্ভর করে। কি কি? আপাতিত আলোর বর্ণের ওপর, উপর আর একটা বিষয়ের ওপর নির্ভর করে, সেটা হলো প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের ওপর। এই 3টে বিষয়ের ওপর নির্ভর করে। মানে আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণ হলে কতটা চ্যুতি ঘটবে। তবে আমরা যদি বর্ণ একই রাখি, প্রিজমের উপাদান একই রাখি, তাহলে বলতে পারি চ্যুতি কেবলমাত্র আপাতন কোণের ওপর নির্ভরশীল। অর্থাৎ আপাতন কোণ পরিবর্তন করলে চ্যুতির মানও পরিবর্তিত হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি যেন দেখতে পাই যে আপাতন কোণের এমন একটা মান পাই যেখানে চ্যুতির মান সবচেয়ে কম হয়। অর্থাৎ আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে সবচেয়ে কম বেঁকে যায়, গতিপথটা কম চ্যুতি ঘটে। সেই যে আপাতন কোণ, সেটাকে আমরা ন্যূনতম চ্যুতি কোণ বলতে পারি। আমরা সেই ন্যূনতম চ্যুতি কোণ সম্পর্কে জানব। চ্যুতি কোণের রাশিমালা বের করলাম, কিন্তু চ্যুতি কোণ ন্যূনতম কখন হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। ন্যূনতম চ্যুতি কোণ কি সেটা একটু বুঝবো। তার জন্য আমরা কি করছি? নির্দিষ্ট প্রিজমে নির্দিষ্ট বর্ণের আলোর আপতন ঘটাচ্ছে। আপতনের ক্ষেত্রে অর্থাৎ প্রিজমটা একই রেখেছি এবং যে বর্ণটা এসে পড়ছে প্রিজমের ওপর সেটাও একই রেখেছি।
শুধু কি করছি, আপাতন কোণটাকে পাল্টাচ্ছি। আপাতন কোণ পাল্টালে কি হয় দেখো, আমরা যদি একটা এমনি কোনো পরীক্ষামূলক নয়, বোঝার সুবিধার্থে একটা মান লিখছি, আপাতন কোণ আর এদিকে চ্যুতি কত হয়, অর্থাৎ আপাতন কোণের বিভিন্ন মানে চ্যুতির মানটা বের করছি। এটা আমি কিন্তু কোনো পরীক্ষালব্ধ ফলাফল নয়, এমনিই লিখছি। দেখো আপাতন কোণ ধরো যখন 40 ডিগ্রি ছিল, অর্থাৎ I1টা 40 ডিগ্রি, তখন দেখা গেল চ্যুতি 30 ডিগ্রি হলো না, আমরা প্রথম থেকে শুরু করি। ধরো আপাতন কোণ যখন 5 ডিগ্রি ছিল, সেক্ষেত্রে দেখা গেল চ্যুতিটা হলো 40 ডিগ্রি। আপাতন কোণ যখন 10 ডিগ্রি হলো, সেক্ষেত্রে চ্যুতি দেখা গেল 38 ডিগ্রি। অর্থাৎ আপাতন কোণের মান বাড়ালে দেখব চ্যুতিটা কমে কমে যাচ্ছে। ধরো আপাতন কোণ 20 ডিগ্রি হলো, সেক্ষেত্রে হলো 33 ডিগ্রি। এইভাবে বাড়তে বাড়তে ধরো আপাতন কোণ 40 ডিগ্রি হলো, চ্যুতি কোণ হলো 28 ডিগ্রি। এরপরে কি করলাম, আপাতন কোণটাকে 50 ডিগ্রি যেই করলাম, দেখলাম চ্যুতি কোণ 30 ডিগ্রি হলো। আবার আপাতন কোণটাকে যখন 70 ডিগ্রি করলাম, তখন চ্যুতিটা হলো 32 ডিগ্রি। যখন আপাতন কোণটাকে 90 ডিগ্রি করলাম, তখন দেখলাম চ্যুতিটা হলো 35 ডিগ্রি। এরকম হয়। আমরা প্র্যাকটিক্যালি যখন করব, আপাতন কোণের মান পাল্টাবো, দেখব চ্যুতি কোণের মান পরিবর্তিত হচ্ছে। কী হয়েছে দেখো, আপাতন কোণের মান বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে আপাতন কোণ, কিন্তু চ্যুতি কোণের মান কী হয়েছে, চ্যুতি কোণের মান প্রথমে কমেছে, এই পর্যন্ত কমেছে, আবার বেড়ে গেছে, তাই তো, আবার বেড়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে আপাতন কোণ যখন 40 ডিগ্রি, তখন চ্যুতির মানটা হচ্ছে 28 ডিগ্রি। এটাই সবচেয়ে কম চ্যুতি। তারপরে কি, আপাতন কোণ ফের বাড়ালাম, চ্যুতিটা ফের বেড়ে গেল। এই যে সবচেয়ে কম চ্যুতি যেটা, সেটাকেই আমরা বলি ন্যূনতম চ্যুতি, ডেল্টা এম দ্বারা লেখা হয়। ন্যূনতম চ্যুতি কোণকে আমরা ডেল্টা এম দ্বারা লিখি। এম কেন, ডেল্টা তো চ্যুতি কোণের জন্য, আর এমটা মিনিমাম। এটাই হলো ন্যূনতম চ্যুতি। অর্থাৎ ন্যূনতম চ্যুতি আমরা কি বলতে পারি, নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে আপাতন কোণের একটি নির্দিষ্ট মানে চ্যুতি সর্বনিম্ন হয়। এই যে চ্যুতির সর্বনিম্ন মানকে আমরা বলি ন্যূনতম চ্যুতি। এটাকে কিন্তু ন্যূনতম চ্যুতি বলবো, এটাকে নয়, এই আপাতন কোণটাকে নয়। কিন্তু আপাতন কোণের একটা নির্দিষ্ট মানে চ্যুতি সবচেয়ে কম হবে, সেটাকে আমরা বলবো ওই প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ। এটা কিন্তু বিভিন্ন প্রিজমের ক্ষেত্রে বিভিন্ন হবে ন্যূনতম চ্যুতি কোণ। আমরা ওই জন্য উল্লেখ করেছি নির্দিষ্ট প্রিজমের নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। অর্থাৎ আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, ধরো কোনো একটি প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ 28 ডিগ্রি হলো, মানে সব প্রিজমের একই হবে এরকম নয়। এমনকি ওই প্রিজমটির বিভিন্ন বর্ণের আলোর জন্য কিন্তু বিভিন্ন হতে পারে ন্যূনতম চ্যুতি কোণের মান। তাই ন্যূনতম চ্যুতি কোণের সংজ্ঞাটা যদি এবার একটু লেখার চেষ্টা করি, আর লেখচিত্রটা অঙ্কন করছি। সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হলো নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে আপাতন কোণের নির্দিষ্ট চ্যুতি সর্বনিম্ন হয়। সর্বনিম্ন চ্যুতির এই সর্বনিম্ন মানকে ন্যূনতম চ্যুতি বলে। বোঝা গেল, চ্যুতির সবচেয়ে কম মানকে আমরা কি বলছি, ন্যূনতম চ্যুতি। এখন দেখো, আমরা আপাতন কোণের সঙ্গে যদি ন্যূনতম চ্যুতির একটা লেখচিত্র অঙ্কন করি, কেমন হয় লেখচিত্রটা। এই লেখচিত্রটাও কিন্তু পরীক্ষায় পড়েছে, বিগত বছরে দেখা গেছে যে লেখচিত্র অঙ্কন করতে বলেছে। কেমন দেখো, আমরা একদিকে নিলাম আপাতন কোণ, অবশ্যই প্রথম তলে আপাতন কোণ, যেটাকে আমরা কি বলছিলাম I1, বা যে কোনো তলে আপাতন কোণ।
আর এদিকে নিচ্ছি চ্যুতি ডেল্টা। কি দেখতে পাই? যদি লেখচিত্রটা অঙ্কন করি দেখবে লেখচিত্রটা এরকম দেখতে হচ্ছে, লেখচিত্রটা এরকম দেখতে হচ্ছে। বোঝা গেছে? অর্থাৎ কি হলো দেখো, আপতন কোণ আছে এখানে। এটা আরও একটু বোঝার সুবিধার্থে আমি লিখি কোণগুলোর মান। এটা 0 ডিগ্রি, এইটা ধরো 20 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, সরি এটা 40 ডিগ্রি লিখি, এটা 40 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, এইভাবে আছে। হলো ওয়াই অক্ষটা। এক্স অক্ষটা এরকমভাবে এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50, এইভাবে আছে। দেখো আমি দেখতে পাচ্ছি আপাতন কোণ যখন 10 ডিগ্রির কাছাকাছি তখন চ্যুতি হচ্ছে কত? 40 ডিগ্রি, তাই তো? এই পয়েন্টটার সাপেক্ষে বিচার করলে কি দেখতে পাচ্ছি, যখন আপাতন কোণ 10 ডিগ্রি তখন চ্যুতি 40 ডিগ্রি। একই রকমভাবে আপাতন কোণটাকে বাড়িয়ে দিয়েছি। দেখো আপাতন কোণ এক্ষেত্রে কত? 20 ডিগ্রি, চ্যুতিটা কত এসছে? ওই 21-22 ডিগ্রির মতো। এইভাবে আমরা আপাতন কোণ বাড়াচ্ছি, দেখতে পাচ্ছি যে যখন আপাতন কোণ 30 ডিগ্রি তখন চ্যুতিটা সবচেয়ে কম এলো, কত? 19 ডিগ্রি, 20 ডিগ্রির নিচে এসছে, মানে 19 ডিগ্রি। আবার যদি 30 ডিগ্রি থেকে বাড়িয়ে দিই, ফের দেখো চ্যুতিটা বেড়ে গেছে। এই যে 40 ডিগ্রি যখন আপাতন কোণ করেছি চ্যুতিটা পুনরায় বেড়ে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে এই যে 30 ডিগ্রি আপাতন কোণের জন্য চ্যুতিটা সবচেয়ে কম যে মানটা এলো, কত এলো? ওই 19 ডিগ্রির কাছাকাছি। এটাকেই বলা হলো ন্যূনতম চ্যুতি, ডেল্টা এম। বোঝা গেল? আপাতন কোণের একটি নির্দিষ্ট মানে চ্যুতি সর্বনিম্ন হচ্ছে। তাই লেখচিত্রটা এটা বোঝার জন্য আঁকলাম। লেখচিত্রটা আঁকলে কেমন দেখতে হবে দেখো। এদিক হচ্ছে চ্যুতি আর এদিক হচ্ছে আপাতন কোণ I1 বা I2 যে কোনো একটা হতে পারে, যে কোনো তলে আলোকরশ্মি আপাতিত হতে পারে। লেখচিত্রটা আঁকলে এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। এটা একটু ছড়িয়ে পড়ে এই জায়গাটায় আপাতন কোণের মান এখানে ছবি এতে কত দিয়েছিলাম? 30 ডিগ্রি। এটাকে আমরা I0 বলতে পারি। এই জায়গাটায় চ্যুতি কী হচ্ছে? সর্বনিম্ন, ডেল্টা এম। এটাই হচ্ছে ন্যূনতম চ্যুতি, ন্যূনতম চ্যুতির লেখচিত্র। একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা এখানে যে মানগুলো লিখছিলাম আর একবার যদি লিখি, এটা 5, আচ্ছা এটা 10, এটা 20, এটা তো 30 ছিল, এটা 40, এটা 50। একটু লক্ষ্য করে দেখো, যদি 50 ডিগ্রিতে চ্যুতি বের করো কত আসবে? 50 ডিগ্রিতে চ্যুতি মানে এই পয়েন্টের সাপেক্ষে বিচার করতে হবে। মানে যখন আপাতন কোণ 50 ডিগ্রি তখন চ্যুতি কত? এদিক থেকে ডট ডট করে জুড়ে দাও, তখন চ্যুতি এই যতটা হবে। এদিকে কী সব নাম লিখেছিলাম? 20, 40, ধরো এটা 60 এলো, তারপরে 80 ছিল, ঠিক ছিলাম না আগের গ্রাফটাতে? অর্থাৎ যখন আপাতন কোণ 50 ডিগ্রি তখন চ্যুতি কোণ 60 ডিগ্রি। আবার দেখো আপাতন কোণ যখন 10 ডিগ্রি তখনও কিন্তু চ্যুতি কোণ কত ডিগ্রি? যখন আপাতন কোণ 10 ডিগ্রি তখন চ্যুতি কোণ 60 ডিগ্রি। অর্থাৎ আমরা দুটো আপাতন কোণের জন্য একটি করে চ্যুতি পাই। এই যে আপাতন কোণ যখন 10 ডিগ্রি তখনও চ্যুতি 60 ডিগ্রি, আবার আপাতন কোণ যখন 50 ডিগ্রি তখনও চ্যুতি কত? তখনও ডেল্টা 60 ডিগ্রি। তুমি প্রত্যেকটা পয়েন্টে এরকম আঁকতে পারবে। অর্থাৎ দুটো আপাতন কোণের জন্য একটা চ্যুতি পাবো। কিন্তু লক্ষ্য করো, এই যে ন্যূনতম চ্যুতি যখন হচ্ছে তখন আপাতন কোণের কিন্তু একটি মাত্র নির্দিষ্ট মান পাওয়া যায়, একটি মাত্র নির্দিষ্ট মান পাওয়া যায়। এটাকে কি বলা হয় যেন? এটাকে যদি আমরা I1 ধরি সেক্ষেত্রে এটা হবে I2, বা উল্টোটা। অর্থাৎ যখন দুটো তলে ছিল তো, প্রথম তলে আপাতন কোণ আর দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ, এটাকে যদি প্রথম তলে আপাতন কোণ 10 ডিগ্রি হয় সেক্ষেত্রে দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ কত হবে? 50 ডিগ্রি। আবার দ্বিতীয় তলে আপাতন কোণ যদি 50 ডিগ্রি হয়, প্রথম তলে প্রতিসরণ কোণ 10 ডিগ্রি হলে উভয় ক্ষেত্রে চ্যুতি কত হবে? 60 ডিগ্রি করে। কিন্তু ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে দেখো কী হচ্ছে? একটাই মাত্র মান পাচ্ছি, মানে আপাতন কোণের একটি মাত্র মান পাচ্ছি, যেক্ষেত্রে চ্যুতি একটি। এটাকেই বলা হচ্ছে ন্যূনতম চ্যুতি। আর বিষয়টা কি? বিষয়টা হলো যে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে কী হয় যেন? এখানটা একটু শর্ত লিখতে হয়, ন্যূনতম চ্যুতির শর্ত।
শর্তটা কি, যে I1 সমান I2 হলে চ্যুতি ন্যূনতম হয়। I1 সমান I2 হলে চ্যুতির মান সবচেয়ে কম হয়। এটাই তো, এই পয়েন্টটার ক্ষেত্রে I1 সমান I2 হয়ে গেছে, তাই চ্যুতিটা সবচেয়ে কম। কারণ এখানে দেখো দুটো I1 পাচ্ছি না, কিন্তু আপাতন কোণের মান দুটো পাচ্ছি না। অর্থাৎ I1টাকে কি বলতে পারি, I1টা ছিল প্রথম তলে আপাতন কোণ, প্রথম তলে আপাতন কোণ সমান দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ হলেই চ্যুতি ন্যূনতম হয়। আমাদের প্রশ্নে দেয়, পরীক্ষা দেয় যে ন্যূনতম চ্যুতির শর্তটি লেখো। সবাই কি করে, এই I1 সমান I2 লিখে দেয়। ন্যূনতম চ্যুতির শর্ত জানতে চাইলে সবাই I1 সমান I2 লিখে দেয়। এটা লিখলে হবে কি? হবে না। I1 I2 কি বলে দিতে হবে, লেখা উচিত এটা, অর্থাৎ প্রথম তলে আপাতন কোণ সমান দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ হলেই চ্যুতি ন্যূনতম হবে। এটা কিন্তু আমরা লেখচিত্র থেকে দেখালাম, যেন দেখানো যায় যে I1 সমান I2 যখন হয়, অর্থাৎ ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে তো I1 সমান I2 হয়, সেক্ষেত্রে R1 সমান R2ও হয়ে যায়। অর্থাৎ যখনই I1 সমান I2 হবে তখনই R1 সমান R2 হবে, সেটা আমরা দেখাতে পারি। আমরা একটু গাণিতিকভাবে দেখানোর চেষ্টা করব। এটা তো আমরা ছবি এঁকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, আমরা একটু গাণিতিকভাবে দেখানোর চেষ্টা করব যে ন্যূনতম চ্যুতির শর্তটা I1 সমান I2 হচ্ছে কিভাবে, সেটা একটু প্রতিষ্ঠা করার চেষ্টা করি। দেখো, এই লেখচিত্রটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো, কারণ লেখচিত্রটা আঁকতে দেয় পরীক্ষায়। এবারের বিষয়বস্তু গাণিতিকভাবে ন্যূনতম চ্যুতির শর্ত প্রতিষ্ঠা। গাণিতিকভাবে ন্যূনতম চ্যুতির শর্ত প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা করব মানে কি দেখাবো, মূল কথাটা কি, যে I1 সমান I2 হলেই চ্যুতি ন্যূনতম হয়, এটাই দেখাবো। কিভাবে দেখাচ্ছি দেখো, আমরা কি জানি, চ্যুতি ডেল্টা সমান কত, I1 প্লাস I2 মাইনাস এ। এখন নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে এ ধ্রুবক, কারণ প্রিজম যদি নির্দিষ্ট হয়ে যায় এর মান কোনো পাল্টায় না, অর্থাৎ চ্যুতিটি কেবলমাত্র I1 I2-র উপর নির্ভর করে। ফলে বলতে পারি I1 প্লাস I2-র মান ন্যূনতম হলে চ্যুতি ন্যূনতম হবে। ফলে চ্যুতি কেবলমাত্র I1 প্লাস I2-র মানের উপর নির্ভর করে। এবং I1 প্লাস I2-র মান ন্যূনতম হলে I1 প্লাস I2-র মান ন্যূনতম হলে চ্যুতি ন্যূনতম হবে। অর্থাৎ আমরা দেখাবো এখন I1 I2-র মান কখন ন্যূনতম হয়। I1 I2-র মান যখনই ন্যূনতম হবে, I1 I2-র নয়, I1 প্লাস I2-র মান যখনই ন্যূনতম হবে চ্যুতিও ন্যূনতম হবে। এখন I1 প্লাস I2-র মান কখন ন্যূনতম হচ্ছে দেখো, I1 প্লাস I2 সমান আমরা ম্যাথামেটিক্যালি লিখতে পারি √I1 হোল স্কোয়ার প্লাস √I2 হোল স্কোয়ার প্লাস 2 √I1 √I2
সরি এটা নয়, কি লিখতে পারি দেখো, i1 প্লাস i2টাকে এরকমভাবে লিখতে পারি √i1 মাইনাস √i2 হোল স্কোয়ার প্লাস 2√i1 i2। কেন? এটাকে সূত্রে ফেলো, সূত্রে ফেলে এটার সঙ্গে যোগ করে দেখো, কেটে গিয়ে শুধু i1 প্লাস i2 আসবে। আমি আর দেখালাম না, তোমরা এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করে দেখবে কেটে গিয়ে বাঁ দিক আর ডান দিক সমান হবে। এটা কেন করলাম দেখো, আমাদের বের করতে হবে কি i1 প্লাস i2-র মান কখন সবচেয়ে কম। i1 প্লাস i2-র মান, এবার কোন তো কখনো নেগেটিভ হতে পারে না, ফলে এটা সব সময় এই যে এই রাশিটা সর্বদাই পজিটিভ। ফলে ন্যূনতম এই i1 প্লাস i2-র মান ন্যূনতম হবে কখন, যখন এই রাশিটা শূন্য হবে। যেহেতু এটা বিয়োগ হয়ে আছে, যখনই শূন্য হবে তখন এই দিকটা ন্যূনতম হবে। তাই আমরা বলছি যে i1 প্লাস i2 ন্যূনতম হবে কখন, হবে যদি √i1 √i2 হোল স্কোয়ার সমান শূন্য হয়। এইটা সমান যদি শূন্য হয় তখনই ন্যূনতম হবে। তুই বলো এটা 0 হতে পারে কি করে বুঝলাম, যেহেতু এটা বিয়োগ আছে, এটাকে কিন্তু করতে পারছে না, কারণ এটা যোগ। তার আরও একটা কারণ হচ্ছে এটা তো যোগ আছে, আর i1 i2-র মান কখনো নেগেটিভ হয় না। ফলে 0 এইটার মান সবচেয়ে কম হবে যখন এটা 0, আর অন্য কোনো মান আসলে হোল স্কোয়ার তো পজিটিভ, তাই আমরা এটা 0 করলাম। ফলে কি এলো দেখো, i1 সমান i2, অর্থাৎ i1 প্লাস i2-র মান ন্যূনতম কখন হচ্ছে, যখন i1 সমান i2 হচ্ছে। সেটাই তো আমরা বলছিলাম যে চ্যুতি ন্যূনতম হওয়ার শর্তটা কি, চ্যুতি ন্যূনতম হওয়ার শর্ত হচ্ছে প্রথম তলে আপাতন কোণ আর দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ সমান হবে। আশা করি বুঝতে পেরেছ। আমাদের এখান থেকে দেখাতে হবে যে এই যে ন্যূনতম চ্যুতির শর্ত প্রতিষ্ঠা করে দিলাম, এখান থেকে দেখাতে পারি i1 সমান i2 হলেই r1 সমান r2 হয়, এটাও দেখাতে হবে। ন্যূনতম চ্যুতির শর্ত বললে কিন্তু আমরা বলবো যে i1 সমান i2 হলে চ্যুতি ন্যূনতম হয়। এবার বলে যে ন্যূনতম চ্যুতি যখন হবে তখন r1 সমান r2ও হয়, সেটা আমরা প্রতিষ্ঠা করছি কিভাবে দেখো। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ প্রমাণ হলো। ন্যূনতম চ্যুতির শর্ত বললে i1 সমান i2 বলবো। কিভাবে দেখাচ্ছি দেখো, এই প্রিজমের প্রধান ছেদ, আমি যে আগের ছবিটা পুনরায় এঁকে নিচ্ছি। এরকমভাবে আলোকরশ্মি আপাতিত হয়েছিল, এখানটায় অভিলম্বে এঁকেছিলাম, এই তলে গিয়ে পড়েছিল, এখান থেকে এইভাবে নির্গত হয়ে গিয়েছিল। এটা P, এটা Q, এটা R, এটা S, এটা I1, এটা R1, এটা R2, এটা I2। এই এখন আমরা দেখেছি ন্যূনতম চ্যুতির অবস্থানে কি হয়, i1 আর i2 সমান হয়, দেখানো হয়ে গেছে। আর যখনই i1 সমান i2 হবে r1 সমান r2 হবে। কিভাবে দেখাচ্ছি দেখো, কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে, কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে কি লিখতে পারি, প্রতিসরণের ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন i1, মানে স্নেলের সূত্র থেকে লিখছি, বাই সাইন r1 সমান কত, মিউ। কেন মনে আছে তো, সাইন i1 বাই সাইন r1 সমান কী হয়, প্রতিসরণ মাধ্যমের প্রতিসারাঙ্ক বাই আপাতন মাধ্যমের প্রতিসারাঙ্ক। প্রকৃতপক্ষে লেখা উচিত কত, মিউ বাই 1, কারণ আলোকরশ্মি বায়ু থেকে কোথায় প্রবেশ করেছে, কাঁচের মধ্যে, আর এই উপাদানের প্রতিসারাঙ্কটাকে আমি এখানটায় মিউ ধরে নিচ্ছি। ফলে আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন সমান কত হয়, প্রতিসরণ মাধ্যমের প্রতিসারাঙ্ক বাই আপাতন মাধ্যমের প্রতিসারাঙ্ক। এইভাবেও মনে রাখতে পারো বা কোনাকুনি গুণ দিয়ে মনে রাখতে পারো, সেটাও তো বলে দিয়েছে, সাইন i1 বাই সাইন r1, তাই মিউ বাই 1, বা কেবলমাত্র মিউ লিখলেও হবে। এটা 1 নম্বর সমীকরণ। আবার দেখো আর একবার প্রতিসরণ কোথায় ঘটছে, কিউ বিন্দু ছাড়া আর একবার প্রতিসরণ ঘটছে আর বিন্দুতে, অর্থাৎ আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে কি লেখা যায়,
প্রতিসরণের ক্ষেত্রে লিখতে পারি সাইন R2, কারণ এখানে আপতন কোণ কোনটি? আপতন কোণ কিন্তু R2টা। আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন, সাইন I2 সমান প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখানে প্রতিসরণ কোথায় হয়েছে? কাঁচ থেকে বাইতে, বা প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই কাঁচের প্রতিসরাঙ্ক মিউ, দুটো বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে। এবার যদি কোণাকুণি গুণ করি, দেখো কোণাকুণি গুণ করলে 1 নম্বর গুণ 2 নম্বর করলে কি আসছে? সাইন I1 বাই সাইন R1 ইন্টু সাইন R2 বাই সাইন I2 সমান মিউ ইন্টু 1/μ। আর আমরা জানি ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে কী হয়? ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে I1 আর I2 সমান হয়ে যায়, ফলে এটা আর এটা কেটে দিতে পারি, আর মিউ মিউ কেটে যাচ্ছে। অর্থাৎ আমরা সেক্ষেত্রে লিখতে পারি সাইন R2 বাই সাইন R1 সমান কত? 1। এটা কেটে দিলাম কেন? আমরা কেবলমাত্র ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে এটা করতে পারি, কারণ ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা দেখেইছি I1 সমান I2 হয়, তাই এটা কেটে দিলাম। ব্র্যাকেটে লিখে দিতে পারো ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে। হ্যালো, কাটাকুটি হয়ে গেল। এবার দেখো তারপরের লাইনে আমরা কি লিখতে পারি? যদি গোনাকুনি গুণ করি, সাইন R2 সমান কত আসছে? সাইন R1, ফলে কি হয়ে গেল? এটা এই পাশে লিখে দিই, সাইন R2 সমান সাইন R1 হয়, R2 সমান R1 হল। অর্থাৎ ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে R1 সমান R2 হয়। R1 R2 কী তো আমরা জানি, মানে R1কে কী বলে, R2কে কী বলে, এটা আমরা জানি। তাই ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে যেমন I1 I2 হয়, R1 সমান R2 হয়, সেটা আমরা প্রমাণ করলাম। আশা করি খানিকটা বোঝা গিয়েছে। তোমরা এই ভিডিওটা দেখো, বারবার বুঝতে পারবে। এর পরের ক্লাসে আমরা ন্যূনতম চ্যুতির অবস্থানে প্রিজমের মধ্যে আলোকরশ্মির গতিপথটা কেমন হয় সেটা বোঝার চেষ্টা করব। এই পর্যন্ত থাকলো, পরের ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।